going to destroy their missiles and raise their missile industry to the ground. It will be totally again. কম বেশি সবাই জেনে গেছেন যে ইরানের যিনি সুপ্রিম লিডার ছিলেন, একজন ধর্মগুরু আয়াতুল্লাহ খামেনি, তাকে মেরে দিয়েছে ইউএসএ অ্যান্ড ইসরায়েল একসাথে। তো এই ধর্মগুরুকে মেরে দেওয়ার রিজনটা কি? মানে ইরান একটা ইসলামিক কান্ট্রি, তো তাকে হঠাৎ করে এরকম কী এমন ঘটে গেল যে সব ছেড়ে ইউএসএ এখন ভেনেজুয়েলার পর ইরানের সুপ্রিম লিডার একজন ধর্মগুরুকে মেরে ফেললো। তার চেয়ে বড় কথা হচ্ছে যে ধর্মগুরুর বয়স 86 বছর, তাকে মেরেছে ইউএসএ অ্যান্ড ইসরায়েলের যৌথ উদ্যোগে একটি মিশন করেছিল, যেটাতে 26শে ফেব্রুয়ারি 2026 তাকে মারা হলো। এবং মারার পর গোটা বিশ্ব জুড়ে যত ইসলামিক কান্ট্রি রয়েছে, এমনকি আমাদের ভারতবর্ষ, তাকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে এবং অনেকেই শোক জ্ঞাপন করছে এবং বিরোধিতা করছে যে কেন তাকে মারা হলো, পথে নেমে পড়েছে। আসলে বিষয়টা হচ্ছে যে এই ইরান যেখানে অবস্থিত সেটা হচ্ছে একটা মধ্যপ্রাচ্য, অর্থাৎ এশিয়া থেকে যে কান্ট্রিগুলো হয়ে প্রাচ্যের দেশে অর্থাৎ ইউরোপে যাওয়া যায়, তার ঠিক মিডল পজিশনে রয়েছে ইরান। তার আশপাশে রয়েছে ওমান, সৌদি আরব, এই সমস্ত দেশগুলো রয়েছে। তো ইরানের এই আয়াতুল্লাহ খামেনি 1989 সাল থেকে কন্টিনিউ দেশের টপমোস্ট লিডার ছিলেন এবং তার অঙ্গুনিহেলনেই পুরো দেশটা চলতো। তিনি যেরকম নীতিগুলো নিয়েছিলেন সেই অনুযায়ী মানুষকে চলতে হতো, যেখানে নারীদের একটা সবসময় বোরখা হিজাব পরে থাকতে হবে, তাদেরকে উচ্চশিক্ষিত করা যাবে না, তাদেরকে ঘরের মধ্যে থাকতে হবে, মানে সো-কল্ড 100 বছর আগের মানুষকে পিছিয়ে যাওয়া জীবনযাপনের মধ্যে আটকে রাখা। এবং তিনি বলতেন যে ইসলামের ওপর কিছু নেই, ইসলামিক কান্ট্রি মানছি ইরান, কিন্তু সে যেহেতু দেশটা মধ্যপ্রাচ্যের মধ্যে অবস্থিত, তাই পাশ্চাত্যের কোনো সভ্যতা হোক বা সে দেশের লাইফ স্ট্যান্ডার্ড, লাইফ লিডিং করা এই ইরানে সম্ভব না। এবং তিনি বলেছিলেন যে মেয়েদেরকে ঘরে থাকতে হবে এবং সবসময় পোশাক ঢেকে চলতে হবে, সেইভাবে মেয়েদেরকে সেই অনুশাসন বা সেই স্বাধীনতা দেওয়া যাবে না। এই নিয়ে অনেক মানে জল্পনা, অনেক রাজনীতি, অনেক কিছু ঘটেছে এবং এটা আজকে নয়, 1989 সাল থেকে চলছে। এর একটু ডিটেলসে যদি যাওয়া যায় তাহলে জানা যাবে যে আয়াতুল্লাহ খামেনির আগে যিনি ছিলেন তিনি হচ্ছেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামনি। অ্যাকচুয়ালি এই আয়াতুল্লাহ শব্দটার অর্থ হচ্ছে সুপার লিডার। তো প্রত্যেক সুপার লিডার ইরানে যারা হবেন ধর্মগুরু, তাদের উপাধি হিসেবে আয়াতুল্লাহ শব্দটা অ্যাড হবে। এর আগে যিনি ছিলেন তিনি হচ্ছেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামনি, তারপরে ইনি এসেছিলেন খামেনি। তো খামনি তিনিও এই ইসলামিক স্টেট বা ইসলামিক কান্ট্রিকে নিয়ে এগিয়েছেন, তার ভাবনা চিন্তা একরকম ছিল। এবং সে সময় এই যখন তিনি খামনি রাজত্ব চালাচ্ছিলেন, সে সময় দেশের একটা রাজত্ব বা রাজাদের একটা ব্যাপার ছিল ইরানে। তো রাজা তিনি এই খামনিকে অনেকবার মারার চেষ্টা করেছিলেন। তারপর আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে তিনিও 83 বছর বয়সে মারা যান। এবং যখন মারা যান তার আগেই খামেনির সাথে খামনির যোগাযোগ হয়েছিল এবং তিনি তার থেকে ইসলাম ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছিলেন, যে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, সুপার লিডার হতে হবে এবং ইসলামের ওপর ভরসা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কীভাবে রাজত্বকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার দেশের স্বায়ত্তশাসন বলুন, দেশের আর্মি বা অর্থনীতি, এই ব্যাপারগুলোতে কী করে সেলফ ডিপেন্ডেন্ট, স্পেশালি তেলের ওপর যে বিশ্ব রাজনীতি নির্ভর করছে এবং তেলের ওপর বেস করেই ইরানকে এগিয়ে নিয়ে যেতে হবে, যেহেতু খনিজ তেলের মেন সরবরাহ ইরান থেকে হয়ে থাকে গোটা বিশ্বে। তো এই ব্যাপারগুলো নিয়ে তিনি অনেক কিছু পলিসি নিয়েছিলেন এবং তার মধ্যে অন্যতম ছিল যে প্রাচ্য বা পাশ্চাত্যের দেশগুলোর সাথে এইভাবেই চলতে হবে যে তাদের নির্ভরতা যেন ইরানের ওপর থাকে এবং কখনোই এখানে সন্ত্রাসবাদকে মাথাচাড়া দেওয়া যাবে না, এই ব্যাপারটা কিন্তু নিয়েছিলেন পজিটিভলি। এটা ভালো দিক ছিল ইরানের। তারপর খামনি যখন মারা যান তখন এই খামেনি হয়ে ওঠেন সুপার লিডার। 1989 সালে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। তারপর থেকে টানা এত বছর ধরে তিনি দেশের রাজত্ব চালিয়ে গেছেন এবং তাকে ধর্মগুরু মানা হলেও তার কিছু নিয়মনীতি মানুষের বিরোধিতা করলেও অনেকেই মেনে নিয়েছিলেন যে তিনি দেশের উদ্ধারকর্তা এবং দেশকে, ইরানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খামেনির অবদান অনস্বীকার্য। এটা মানতে হবে যে ওমান বা সিরিয়া, অন্যান্য দেশগুলোতে যেভাবে ইসলামকে বেস করে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে, সেটা অন্তত ইরানে ঘটেনি। তবে হামাসকে তৈরি করেছিল কিন্তু এই খামেনি, এবং হামাসেরকে উৎসাহ দেওয়া হয়েছিল যাতে ইসরায়েলের ওপর হামলা করে। আমেরিকা এই নিয়ে বহুবার বাধা দেওয়ার চেষ্টা করেছিল যাতে ইসরায়েলের ওপরই হামলা করার ব্যাপারটা হামাস যেন কমায়। হামাসকে আলাদাভাবে ট্রেনিং দেওয়া, সেখানে কীভাবে এই ইসরায়েলের ওপর আক্রমণ করে ইসরায়েলকে দখল করা, এগুলো নিয়ে অনেক যুদ্ধনীতি নিয়েছিল। কিন্তু 1989 সাল থেকে যখন তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন এবং তারপর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে হামাসকে উৎসাহ দেওয়া, হামাসের জন্য ফান্ডিং করা, এগুলো ইরান করেই এসছে।
এই ব্যাপারটা মেনে নেয়নি বিশ্ব রাষ্ট্রসংঘ, ইউএন বা ইউএসএ, কেউই মেনে নিতে পারেনি। এরপর ২০২৫ সালে একটা নীতি নেওয়া হয়েছিল যে তারা ইসরায়েলের উপর হামলা করবে না। এ ব্যাপারে তারা একটা রাষ্ট্রসংঘের কাছে জানিয়েও ছিল এবং ইসরায়েলকেও জানিয়েছিল। কিন্তু তারপরেও তারা সেই জায়গা থেকে ফিরে আসেনি। তারপরেই এই স্ট্রাইকটা করেছে একসাথে। যদিও এখানে ক্যারি ফিউরি নামক এই স্ট্রাইকটি একসাথে করেছে ইউএসএ এবং ইসরায়েলকে সাপোর্ট করেছে ইউএসএ। এখানে মানতে হবে যে ইউএসএ কিন্তু বিভিন্ন জায়গায়, স্পেশালি ট্রাম্প আসার পর থেকে যুদ্ধনীতি নিয়েই চলেছে। একবার ভেনেজুয়েলাকে দখল করলো, কেন? সেখান থেকে তেল তুলবে। ইরান তাদের নেক্সট টার্গেট। তাহলে বোঝা যাবে যে ইরান থেকে তারা এই তেলটা নিতে পারবে এবং গোটা বিশ্বে তারাই রপ্তানি করবে। ভারত বলে না, গোটা পৃথিবীর ম্যাক্সিমাম দেশগুলোই ইরান থেকে বেশি তেল নেয় এবং কম টাকায় নেয়। এখন ইরানের যদি এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার জন্য তেল তো সরবরাহ বন্ধ হয়ে গেছে, মধ্যপ্রাচ্যের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এমত অবস্থায় দেখা যাচ্ছে যারা ইউএসএকে সাপোর্ট করেছে সেই সব দেশের এগেনস্টে এখন ইরান ক্ষেপণাস্ত্র, মিসাইল হানা এগুলো করছে। এটাও শোনা গেল যে এই খামেনির পর পরবর্তী যে রাষ্ট্রনেতাকে করা হয়েছিল, রাফিককে, তাকেও মেরে দিয়েছে ইসরায়েল এবং এই যৌথ উদ্যোগে ইউএসএ। তো নেক্সট টার্গেট কারা রয়েছে কেউ জানে না। মধ্যপ্রাচ্যের এই সমস্ত ডেভেলপিং কান্ট্রিগুলো আজকে প্রায় ধ্বংসাবশেষ হতে চলেছে। স্পেশালি দুবাই, সৌদি আরব, রিয়াদের মতো শহরগুলো আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। সৌদি আরব বা রিয়াদ অথবা দুবাইয়ের মতো এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে, মধ্যপ্রাচ্যের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কবে ঠিক হবে কেউ জানে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন যাতে সবাই দেখতে পায়। স্টে টিউন অন বং স্টোরি।